হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা একটা স্পেশাল জিকে ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। সেখানে শুধুমাত্র ইতিহাসে মুঘল এম্পায়ার টপিকের উপরে আলোচনা করব। তোমরা যদি এই ধরনের স্পেশাল ক্লাস পেতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমরা এই ধরনের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, যেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। এতে কি হবে, তোমরা একটু সেই টপিক সম্পর্কে জানবে যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো বেশিভাবে পড়তে হবে, সেগুলো তোমাদের একটা আইডিয়া হবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছেন? সবাই জানি পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের তিনটে যুদ্ধ হয়েছিল, তার মধ্যে এটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ। যেখানে বাবর কাকে পরাজিত করেছিল? অ্যান্সার হবে, প্রত্যেকে দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। ওকে, অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। এবার এখানে একটু কথা বলে দিই যে বাবর আমাদের ভারতে আসার পরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আমরা প্রত্যেকেই জানি মুঘল সাম্রাজ্যের ফাউন্ডার বাবরকে বলা হয়, যিনি কাবুলের শাসক ছিলেন। কাবুল থেকে ভারতে এসেছিলেন, তো আসলে তার বাড়ি ছিল বা শাসক ছিলেন তিনি ফারগানা প্রদেশের ছিলেন। ফারগানা থেকে তিনি আসেন পরবর্তীকালে সমরখন্দে, সমরখন্দ থেকে তিনি কাবুলের শাসক হিসেবে ভারতে আসেন, এবং ভারতে আসার সময় তিনি যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন। আর এই ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ শাসক। লোদি বংশ, যেটা আমাদের দিল্লি সুলতানির অংশ ছিল, সেই দিল্লি সুলতানির যে লাস্ট ডাইনেস্টি, দিল্লি সুলতানিতে আমাদের চারটে বংশ শাসন করেছিল। প্রথমে ছিল দাস বংশ, তারপরে ছিল খলজি বংশ, তারপরে ছিল তুগলক বংশ, আর শেষে ছিল লোদি বংশ। সেই লোদি বংশের শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি, যাকে বাবর পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ পানিপথের প্রথম যুদ্ধ, এই কারণে আমাদের গুরুত্বপূর্ণ। এবং ভারতে বাবর থাকার পরে 1530 সালে তিনি মারা যান, এবং তারপর পরবর্তী শাসক হুমায়ুন তার জায়গায় রাজত্ব করেন। বাকির বিস্তারিত বিবরণ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা মুঘল সাম্রাজ্যের উপরে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বাবর নামার লেখক কে ছিলেন? তাহলে অ্যান্সার, বাবর নামা কি ছিল? বাবর নামা ছিল একটা অটোবায়োগ্রাফি, যেটাকে আমরা আত্মজীবনী বলে থাকি। আত্মজীবনী মানে কি? যেটা কোনো রাইটার নিজে যদি নিজের জীবনী লিখে থাকে তাহলে সেটাকে আত্মজীবনী, বা যেটাকে আমরা বায়োপিক, বায়োগ্রাফি, যেটাকে আমরা অটোবায়োগ্রাফি বলে থাকি। বায়োগ্রাফি মানে কেউ যদি লিখে, আর অটোবায়োগ্রাফি বলা হয় সেটাই যে কেউ যদি নিজে লেখে। তাহলে বাবর নামার লেখক অবশ্যই হবে বাবর। তাহলে বাবর নামা হলো ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের লেখা আত্মজীবনী, যেটা চাগতাই তুর্কি ভাষায় লেখা। যেটা তুর্কি ভাষার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, তো চাগতাই তুর্কি ভাষায় যেটা, যেটা তুজুকি বাবরি নামে পরিচিত। এই বইটা থেকে খুব মনে রাখবে, ভারতের ভৌগোলিক বিবরণ, এটা পরীক্ষা আসে, যে বাবরনামা থেকে কি জানা যায়। এখানে ভারতের প্রকৃত ভৌগোলিক বিবরণ, যে ভৌগোলিক ভারতের অবস্থান কেমন, ভারতের কিরকম পাহাড় আছে, প্রাকৃতিক সৌন্দর্য কেমন, সেরকম বাবর। কারণ বাবরকে সারা জীবন স্ট্রাগল করতে হয়েছে বিভিন্ন জায়গায় লড়াই করার জন্য। এটা তার সারা জীবনের স্ট্রাগল থেকে তিনি বিভিন্ন জায়গার যে ল্যান্ডস্কেপ দেখেছিলেন, তার ভিত্তিতেই তিনি কিন্তু অটোবায়োগ্রাফি লিখেছিলেন। এবং মনে রাখবে, এটা কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি। তিনি মারা যাওয়ার পরে তার যে ভগিনী ছিলেন তিনি এটাকে কমপ্লিট করেছিলেন। এটা মাথার মধ্যে কিন্তু রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এটা বেসিক্যালি দিন ই ইলাহি, এটা একটা সর্বধর্ম সমন্বয় করেছিলেন। মুঘল সুলতানি শাসনের মধ্যে একমাত্র শাসক, মুঘল শাসক, যিনি হিন্দু মুসলিমদের সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং হিন্দুদের জন্য তিনি বিভিন্ন পলিসি গঠন করেছিলেন, এবং সেই জন্য তাকে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়ে থাকে। সেটা ডেফিনেটলি কি প্রত্যেকেই জানে, সেটা হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তার কথা বলা হচ্ছে। তো এই দিন ই ইলাহিটা কি? মুঘল সম্রাট আকবর এটা প্রবর্তন করেন। এটা ছিল সমন্বিত ধর্মীয় মতামত, মানে এর মধ্যে বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে কি রয়েছে, বৌদ্ধ ধর্মের মধ্যে কি রয়েছে, পার্সি ধর্মের মধ্যে কি রয়েছে, সবাইকে একত্রিত করে 1582-তে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। যার মধ্যে তিনি এই নতুন ধর্মমত প্রচারিত করেছিলেন, যার মধ্যে সবার মধ্যে ঐক্য এবং সম্প্রীতি রক্ষার তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এটা একমাত্র রাজা বীরবল, বীরবলের আমরা জানি, তার সম্পর্কে আমরা হয়তো ছোটবেলা থেকে গল্প শুনেছি, কিছু জিনিস জানি। রাজা বীরবল, যার আসল নাম ছিল মহেশ দাস, তিনি তার বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। এটা তোমরা যদি মুভি যোধা আকবর দেখে থাকো সেখানেও দেখো বলা আছে, একটা স্টোরি সেখানে আছে, তোমরা লক্ষ্য করবে যে রাজা বীরবল যখন প্রথম আকবরের সাথে দেখা করতে আসছিল, তখন তাকে যারা যে গার্ড, সে তাকে বলেছিল যে তুমি যা পাবে সব আমাকে অর্ধেক দেবে। তো মহেশ দাস সেখানে রাজার কাছে চেয়েছিল যে তাকে যেন 50 ঘা বেত্র, তাকে যেন চাবুক দিয়ে মারা হয়। তো সেখানে অর্ধেক দেওয়ার জন্য রাজাকে যখন জানলো, তখন মহেশ দাসের
বুদ্ধির প্রশংসা করে মহেশ দাসকে নিজের যে নবরত্ন রয়েছে সে নবরত্নের মধ্যে তাকে ইনক্লুড করে নিয়েছিল। এটা নিয়ে সেই সময় অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, মোল্লা দো পেয়াজারা থেকে শুরু করে ফৈজিয়ার বিরোধিতা করেছিল, কিন্তু মহেশ দাস বিখ্যাত নবরত্ন সভার মধ্যে অন্যতম সদস্য ছিলেন। এই দিন হি ইলাহি যেটা আকবর তৈরি করেছিলেন সবার মধ্যে সমন্বয়ের জন্য, কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়নি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দান করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল শিখদের সঙ্গে মুঘলদের খুব ভালো সম্প্রীতি ছিল, তাহলে এই সম্প্রীতিটা ছিল কিন্তু আকবরের সময়। এটা অ্যান্সার আকবর হবে, দেখতে পাচ্ছ। তো এই স্বর্ণ মন্দিরের জন্য 1577 সালে মুঘল সম্রাট আকবর জমি দান করেছিলেন। এই সময় শিখ যে গুরু রামদাসকে কিন্তু দান করেনি, এটা কিন্তু তৃতীয় শিখ গুরু ছিল যিনি অমর দাস ছিলেন, তার যে কন্যা তার নাম ছিল বিবি ভানি। ঠিক আছে, তোমরা হয়তো যদি পড়ে থাকো বিস্তারিত জানবে, যদি না জানো একটু জানিয়ে দিচ্ছি। মানে তৃতীয় শিখ গুরু ছিল অমর দাস, তার কন্যা ছিল বিবি ভানি। ঠিক আছে, তো সেই বিবি ভানিকে আকবর কিন্তু জমিদান করেছিলেন। ঠিক আছে, কিন্তু চতুর্থ শিখ গুরু ছিল গুরু রামদাস, যিনি অমর দাসের জামাতা ছিলেন, অর্থাৎ বিবি বাণীর হাজবেন্ড ছিলেন। তিনি কি করেছিলেন, এর উপরে একটা পবিত্র সরোবর নির্মাণ করেছিলেন। অমৃতসরে যে গোল্ডেন টেম্পলের পাশে দেখবে একটা মানে সরোবর রয়েছে, লক্ষ্য করবে। তো সেই এরপরে এই মন্দিরের যে মূল নির্মাণ সেটা কিন্তু 1604-এ শুরু হয়েছিল, যখন গুরু অর্জুন দেবের তত্ত্বাবধানে এটা শুরু হয়েছিল। তখন তার নাম কিন্তু অমৃতসরের গোল্ডেন টেম্পল ছিল না, তখন এর নাম ছিল হরমন্দির সাহেব। একটু বিস্তারিত যদি ক্লাস তোমরা টপিক করো তাহলে অবশ্যই জানবে এগুলো সম্পর্কে। হরমন্দির সাহেব তৈরি হয়েছিল। পরবর্তীকালে এই হরমন্দির সাহেব আর সরোবরকে আকবর জমি দিয়েছিল, কিন্তু হরমন্দির সাহেবকে গোল্ডেন টেম্পল তাহলে কেন নাম হলো? পরবর্তীকালে যখন শিখ রাজা মহারাজা রঞ্জিত সিং তিনি যখন শাসক হন, তিনি কি করেন, এই গোল্ডেন টেম্পল যে হরমন্দির সাহেব ছিল এটা সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, সেই কারণে এর নাম গোল্ডেন টেম্পল হয়ে গেছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, এগুলো পরীক্ষায় এসে থাকে। মহারাজা রঞ্জিত সিং এর কারণেই এর নাম কিন্তু গোল্ডেন টেম্পল হয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবারে ব্যবসার জন্য এসেছিলেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জাহাঙ্গীর। একটু বলে দিই এটা সম্পর্কে। উইলিয়াম হকিন্স মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। জাহাঙ্গীর 1605 মানে আকবরের মৃত্যু থেকে 1627 পর্যন্ত ছিলেন ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি 1608-এ ভারতে এসে 1611 পর্যন্ত মুঘল দরবারে ছিলেন। জাহাঙ্গীর তাকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন। এটা তোমরা হয়তো জানো, যদি বিস্তারিত ক্লাস করো আরো জানতে পারবে। পর্তুগিজরা ভারতে এসেছিল 1498-তে। কে আমরা জানি অবশ্যই, ভাস্কো ডা গামা, তিনি এসেছিলেন। ভাস্কো ডা গামা আসার পরে ভারতে কিন্তু পর্তুগিজরা ট্রেড করতো। তারপর ডাচরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, কিন্তু পর্তুগিজরা ভারতে আসার পরে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সেই সময় কিন্তু একটা ভালো রকমের সম্পর্ক এস্টাবলিশ করেছিলেন। মুঘলদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, মানে যেটা বাবর বলো, হুমায়ুন বলো, আকবর, এদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেই কারণে যখন ইংরেজরা এলো, ক্যাপ্টেন হকিন্স কিন্তু ইংরেজ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এসেছিলেন। তো এই জন্য ইংরেজদের কিন্তু প্রথমে যে সুরাটে বাণিজ্য কুটির নির্মাণের জন্য জাহাঙ্গীর পারমিশন দেননি, কিন্তু এই পারমিশন নেওয়ার জন্য উইলিয়াম হকিন্স কিন্তু জাহাঙ্গীরের দরবারে এসেছিল, কিন্তু তিনি পারমিশন দেননি, কিন্তু রুষ্ট না করার জন্য তাকে খান উপাধি দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে উইলিয়াম হকিন্সের পরে টমাস রো এসেছিলেন। তিনি এর আগে পর্তুগিজদেরকে পরাজিত করে যখন সুরাত থেকে বিতাড়িত করেন, তখন পরবর্তীকালে তিনি যখন এসে জাহাঙ্গীরের কাছে আবার পারমিশন চান, তখন জাহাঙ্গীর তাকে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দিয়েছিল। বিস্তারিত জানতে গেলে অবশ্যই কমেন্ট করো, আমরা এর জন্য ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল অনলি 99। এর মধ্যে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজের স্টাডি মেটেরিয়াল, এছাড়া ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে। কোন মুঘল সম্রাটের সমাধিভূমি মায়ানমার, যেটাকে রিঙ্গুন বলা হয়, রিঙ্গুন বা ইয়াঙ্গুনে অবস্থিত? এটা তোমরা অবশ্যই জানো, অ্যান্সার হচ্ছে বাহাদুর শাহ জাফর। তো মুঘল সম্রাট যে শেষ মুঘল সম্রাট তিনি ছিলেন বাহাদুর শাহ জাফর, যেটা দ্বিতীয় বাহাদুর শাহ বলা হয়। তার সমাধিভূমি রেঙ্গুনে অবস্থিত। তিনি ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট এবং 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন, যেখানে 1862-তে তার মৃত্যুবরণ হয়। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। মুঘল সম্রাটের মধ্যে 3জন মুঘল সম্রাট রয়েছেন যার সমাধি ভারতের বাইরে অবস্থিত। একটা অবশ্যই দ্বিতীয় বাহাদুর শাহ, তোমরা অবশ্যই এটা সম্পর্কে জানো, যেটা আমরা এক্ষুনি আমরা আলোচনা করলাম। দ্বিতীয় বাহাদুর শাহ। প্রথম শাসক যার সমাধি ভারতের বাইরে অবস্থিত সেটা হচ্ছে বাবর। তো বাবরের সমাধি কোথায় অবস্থিত? বাবরের সমাধি কাবুলে অবস্থিত। বাবর কিন্তু ইন্ডিয়াতে মারা গিয়েছিল, কিন্তু তার শেষ ইচ্ছে ছিল তার সমাধি যেন কাবুলে তার মা আর হচ্ছে তার যে ঠাকুমা রয়েছে সেখানে যেন রাখা হয়। তো সেই কারণে মারা যাওয়ার পর তার সমাধি কিন্তু কাবুলে ট্রান্সফার করা হয়েছিল। আর দ্বিতীয় যে শাসক তিনি ছিলেন জাহাঙ্গীর।
যার সমাধি কিন্তু লাহোরে অবস্থিত, যেটা বর্তমানে কিন্তু পাকিস্তানে রয়েছে। তার মৃত্যুর পরেও তিনি যখন হচ্ছে হুমায়ুনের সঙ্গে কনফ্লিক্টের কারণে যখন লড়াই হয়েছিল, তো শান্ত করার জন্য হুমায়ুনকে তিনি গিয়েছিলেন লাহোরে, কিন্তু সেখানে তার স্বাস্থ্যের অবনতির কারণে সেখানে মারা যান। এবং লাহোরের শাহদারাতে কিন্তু তার সমাধি রয়েছে, যেটা নূরজাহান, যে তার ওয়াইফ ছিলেন, তিনি সেই সময় বানিয়েছিলেন। আর দ্বিতীয় বাহাদুর শাহ, তার অবশ্যই সমাধি আমরা জানলাম রেঙ্গুনে অবস্থিত। তিনি দ্বিতীয় মানে মহাবিদ্রোহে পার্টিসিপেট করেছিলেন বলে ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন, এবং তার যে মানে যে দিল্লির লালকেল্লায় যখন ছিলেন, সেখানে তার সামনে তার যে পুত্রদেরকে ব্রিটিশ সেনা অধিকারী হাডসন হত্যা করেছিলেন এবং তাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল। তো এটা আমরা জানি। এটা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই তোমরা কমেন্ট করো। ঔরঙ্গজেবের নিম্নলিখিত কোন স্থাপত্যটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বিবিকা মাকবারা। এটাকে দক্ষিণী তাজ বলা হয়। একটু জেনে নিই। বিবিকা মাকবারা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত একটা সমাধি, যেটা ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী দিলরাজ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, যেটা ১৬৫১ সালে শুরু হয়েছিল এবং ৬১তে কমপ্লিট হয়েছিল তার পুত্র আজম শাহের তত্ত্বাবধানে হয়েছিল। এটা মাথায় রাখবে, এটাকে দক্ষিণী তাজ বলা হয়, কারণ শাহজাহান তাজমহলের সঙ্গে এটা কিন্তু অনেকটা সাদৃশ্যপূর্ণ রয়েছে। তার ডিজাইন করেছেন আতা উল্লাহ, পরীক্ষায় আসা কোশ্চেন, যিনি তাজমহলের যে প্রধান স্থপতি উস্তাদ আহমেদ লাহোরির পুত্র ছিলেন। মানে পিতা পুত্র দুজনেই কিন্তু এরকম ট্যালেন্টেড ছিলেন। এছাড়া আর যে তিনটে অপশন রয়েছে, কুতুব মিনার, আমরা প্রত্যেকেই জানি কুতুব মিনার কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে কুতুবুদ্দিন ऐबक নির্মাণ শুরু করেছিলেন, যেটা পরবর্তীকালে ইলতুৎমিশ কমপ্লিট করেছিলেন। কিন্তু এটা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এটাকে মানে এটাকে আবার পুনরায় ভাবে এটাকে রিপেয়ার করেছিলেন। কুতুব মিনার, যেটা আমাদের সর্বোচ্চ মিনার বলা হয়, উঁচু হওয়ার জন্য এতে বহুবার বজ্রপাত পড়েছে। এছাড়া তাজমহল তো প্রত্যেকেই জানি, শাহজাহান তার মানে প্রিয় পত্নী মমতাজ মহলের জন্য তৈরি করেছিলেন। তো এই মমতাজ মহলকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার ১৪তম সন্তানের ডেলিভারির সময় তার মৃত্যু হয়, এবং যখনই ঔরঙ্গজেব মানে শাহজাহান যুদ্ধ করতে যেতেন, মমতাজও তার সঙ্গে যেতেন। এবং এটা আমরা হচ্ছে অনেক সময় তাজমহলকে বলে থাকি কি সিম্বল অফ লাভ। এতটাই মমতাজ মহলকে শাহজাহান ভালোবাসতেন যে মমতাজ মহলের মৃত্যুর পরে মমতাজ মহলের মতো দেখতে মানে নিজের যে মেয়ে ছিল, ঠিক আছে, নিজের মেয়েকে মানে শাহজাহান বিয়ে করেছিলেন কিসের জন্য? যে যেহেতু তার ওয়াইফের মতো দেখতে, তার স্মৃতির উদ্দেশ্যে। তার মানে তার স্ত্রীকে এতটাই ভালোবাসে, মানে মারা যাওয়ার পরে তার মেয়েকে বিয়ে করতে হয়েছিল শাহজাহানকে। এটাই হচ্ছে সিম্বল অফ লাভ, তাই তো? তো লাস্ট পরের আরেকটা যেটা হুমায়ুনের সমাধি, যেটা হামিদা বানু বেগম, যেটা হুমায়ুনের স্ত্রী, বানিয়েছিলেন। হুমায়ুনের সমাধি, যেটা কিন্তু হুমায়ুন যখন মারা যাওয়ার পরে আকবরের শাসনকালে, আকবরের সময় হামিদা বানু বেগম কিন্তু বানিয়েছিলেন। আর ঔরঙ্গজেবের যেটা আমাদের বিবিকা মাকবারা বলছি, তিনিও এত ভালো শাসক ছিলেন, বানিয়েছিল তার পুত্র, কিন্তু সেটা তিনি তার নিজে ক্রেডিট নিয়ে বললেন যে সেটা তিনি বানিয়েছিলেন। যেটা অ্যাকচুয়ালি বানিয়েছিল ঔরঙ্গজেবের পুত্র, মানে দিলরাজ বানু বেগমের ছেলে বানিয়েছিল। তো ছেলের ক্রেডিটও ঔরঙ্গজেব নিতে পারেন। তো তিনিও কত বড় শাসক ছিলেন এটা তোমরা বুঝতেই পারছো। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত স্থাপত্যগুলির মধ্যে কোনটি চারবাগ শৈলীতে নির্মিত হয়েছে? চারবাগ শৈলী ব্যাপারটা কি সেটা জানলে তোমরা অ্যান্সার করতে পারবে। এখানে অ্যান্সার হবে কি? এটা অ্যান্সার হবে তাজমহল। তাজমহল সম্পর্কে প্রত্যেকেরই মানে একটা মানে রয়েছে, তাজমহল কে বানিয়েছিল নাকি শাহজাহান। তো এটা নিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে, খুব বেশি আমি আলোচনা করব না এখানে, এগুলো আরো আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। তো এই চারবাগ শৈলী ব্যাপারটা হচ্ছে কি, এটা অনুকরণ করা হয়েছিল পারস্য, মানে যেটাকে আজকের দিনে ইরান বলা হয়, তার স্থাপত্য শৈলী, যেখানে বাগানকে চারটে সমান ভাগে ভাগ করা হতো এবং সেই চারটে বাগানের অংশের মধ্যে দিয়ে জলের চ্যানেল তৈরি করা হতো। তাজমহলেও কিন্তু এটা ব্যবস্থা করা হয়েছে, যে বাগান রয়েছে, বাগানের মাঝখানে এটা অবস্থিত। তো এইটা হচ্ছে চারবাগ। তো তাজমহলের মানে ক্রিয়েশন নিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে। যমুনা নদীর ধারে কেন অবস্থিত তাজমহল, যে যমুনা নদীর পাশে হলেও কেন তাজমহলে হচ্ছে জল, মানে যদি যমুনা নদীর জল শুকিয়ে যায় তাহলে কিন্তু তাজমহল ভেঙে যাবে, এটার কারণ কি, অনেক ব্যাপার রয়েছে, বিস্তারিত আলোচনা করতে গেলে তোমাদের ক্লাস লাগবে। তো এটা অবশ্যই অ্যান্সার হবে তাজমহল। এছাড়া কুতুব মিনার সম্পর্কে আমরা অলরেডি জেনে নিয়েছি। কুয়াতুল ইসলাম মসজিদ, এটা ছিল প্রথম ভারতে তৈরি প্রথম মস্ক, যেটা কুতুবুদ্দিন ऐबक বানিয়েছিলেন। ভারতে তৈরি প্রথম মসজিদ এটা ছিল। এবার বিজাপুরের গম্বুজ, এটা বিস্তারিত, এটা হচ্ছে চারবাগ শৈলীর পরিবর্তে ডেকান আর্কিটেক্টের মাধ্যমে গঠিত। এটা আদিল শাহী বংশের শাসক সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধি, যিনি ১৫৫৬ সালে এটা বানিয়েছিলেন। বিজাপুরের যেটা গম্বুজ, যেটাকে গোল গম্বুজ বলা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা আর্কিটেকচার, যেটা আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ একটা আর্কিটেক্ট। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। শেরশাহ সূরি প্রবর্তিত রৌপ্য মুদ্রাকে কি বলা হয়? এটা অ্যান্সার ডেফিনেটলি হবে রুপিয়া, যেটা আমাদের বর্তমানে ভারতের যে রুপিয়া তার দ্বারা প্রভাবিত এখান থেকে। তো শেরশাহ সূরি এই রূপার মুদ্রার নাম দিয়েছিলেন রুপিয়া। আর এই রুপিয়া জাদু করেছিলেন সমগ্র সাম্রাজ্যের ওজন এবং পরিমাপ করার জন্য। এর ওজন ছিল ১৭৮ গ্রেন এবং এটা ছিল আধুনিক রুপিয়ার অগ্রদূত। আর যে বাকিগুলো টঙ্কা,
এই যে টঙ্কা দেওয়া আছে এটা কিন্তু ইলতুৎমিশ প্রবর্তন করেছিলেন রূপর মুদ্রা টঙ্কা। মোহর যে মুদ্রা এটাও কিন্তু শেরশাহ সূরি বানিয়েছিল, কিন্তু এটা গোল্ড মুদ্রা ছিল, এটা স্বর্ণ মুদ্রা ছিল। আর যে দিনার এটাও ছিল একটা স্বর্ণ মুদ্রা, যেটা মোহাম্মদ বিন তুগলক চালু করেছিলেন। মানে যে বিভিন্ন মুদ্রা সম্পর্কে জানতে গেলে কমেন্ট করো, তাহলে আমরা মুদ্রা সম্পর্কিত একটা ক্লাস বা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো। চলো পরবর্তী প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদে একটি মসজিদ রয়েছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হুমায়ুন। ফতেয়াবাদ শহরে হুমায়ুন একটা ছোট মসজিদ নির্মাণ করেছিলেন, যেটা হুমায়ুন মসজিদ নামে পরিচিত। এটা হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজিত হয়ে ফতেয়াবাদ শহরে যখন বসবাস করতেন, তখন তিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। হুমায়ুনের কাছে হুমায়ুন শেরশাহের কাছে দুবার পরাজিত হয়েছিল। একবার 1539-এ ব্যাটেল অফ চৌসার, আর একটা 1540-তে ব্যাটেল অফ কানৌজ। দুটো যুদ্ধতে, একটা হচ্ছে চৌসার যুদ্ধতে আর একটা বিলগ্রাম বা কনৌজের যুদ্ধতে। দুটোতেই পরাজিত হয়েছিল, কিন্তু চৌসারের যুদ্ধের পরে শেরশাহ আর সাম্রাজ্য দখল করতে পারেনি, কিন্তু কনৌজের যুদ্ধের পরে হুমায়ুনকে পরাজিত করে ভারত থেকে বিতাড়িত করেছিল। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ভারত থেকে বিতাড়িত করেছিল। সেই কারণে যখন দ্বিতীয়বার পরাজিত হয়ে তিনি যখন ফতেহাবাদে বসবাস করতেন, তখন তিনি বানিয়েছিলেন। আর হুমায়ুনের অটোবায়োগ্রাফি আমরা প্রত্যেকে জানি, হুমায়ুন নামা, সরি এটা বায়োগ্রাফি, এটা গুলবদন বেগম, হুমায়ুনের যে ভাগিনী, তিনি কিন্তু পার্সি ভাষায় এটা মানে নির্মাণ করেছিলেন। এবং যে কেন গুলবদন বেগম তার বায়োগ্রাফি করেছিল, এটা কিন্তু অটোবায়োগ্রাফি না, এটা বায়োগ্রাফি। তার কারণ হুমায়ুন মানে কিছুদিন পর থেকে, জন্মের পরে প্রথমে কিন্তু আকবরের বাবরের কিন্তু সেনাপতি হিসেবে অনেক যুদ্ধে যেতেন, কিন্তু বাবরের যে দুজন স্ত্রী ছিল তার মধ্যে হুমায়ুন একজন ছেলে ছিল, যেটা হুমায়ুনের যে বাবরের যে বাবার বডিগার্ড ছিল তার কন্যাকে বিয়ে করেছিলেন। তার পুত্র ছিল হুমায়ুন। আরেকটা ছিল কাবুলের যে কাবুলি বেগম ছিল, তার পুত্র ছিল কামরান। তো প্রত্যেকে চাইতো যে কামরান যাতে শাসক হয়, হুমায়ুন যাতে না হয়। সেই কারণে একটা কনফ্লিক্ট চলতো। সেই কারণে কামরানের যে মা, যাকে হুমায়ুন তার মায়ের থেকেও ভালো বিশ্বাস করতেন, তিনি হুমায়ুনকে স্লো পয়জনিং করেছিলেন, যার ফলে হুমায়ুন সারা জীবন কিন্তু অসুস্থ হয়েই থাকতেন। সেই কারণে তিনি কিন্তু কোনো বায়োগ্রাফি রচনা করেননি, তিনি তিনি অটোবায়োগ্রাফি রচনা করতে পারেনি, তিনি কিন্তু বায়োগ্রাফি রচনা করেছিলেন। ওকে, বোঝা গেল? চলো আজকের এটা লাস্ট প্রশ্ন ছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এরকম যদি টপিক ভিত্তিক জিকে তোমরা ক্লাস করতে চাও, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এরকম টপিক ভিত্তিক এমসিকিউ তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারবো, যেখানে আমরা অনেক জিনিস, অনেক তথ্য তোমাদেরকে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।